নমস্কার, আমি সৃজা। ঠিক যে সময় এদেশের বড়রা মানে বয়সে বড় যারা আর কি, তারা যখন বলতে শুরু করেছিল বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার জেনজিদের মধ্যে যে দম রয়েছে, ভারতবর্ষের জেনজিদের মধ্যে ঠিক সেই দম নেই। এরা ভীষণভাবে আত্মকেন্দ্রিক, ভীষণভাবে স্বার্থপর, শুধু নিজেরটা বোঝে, নিজের ক্যারিয়ারে ফোকাস করে, আর তাই আর কোনো দিকে দেখার এদের সময়ই হয় না। সেই কারণের জন্য অন্যান্য দেশের জেনজিরা ভারতের জেনজিদের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। ঠিক যে সময়ে এই কথাগুলো উঠে আসছিল ধীরে ধীরে, ঠিক সেই সময় আমাদের ভারতবর্ষের জেনজিরা আমাদেরকে গর্বিত করেছে। আমরা দেখেছি ওদের ভয়ঙ্কর আন্দোলন, এবং সেই আন্দোলন যে শুধুমাত্র আন্দোলন সেটা নয়, তার সঙ্গে সার্কাজম, অর্থাৎ একদিকে যেমন ভয়ঙ্করভাবে নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলন, একই সঙ্গে বিভিন্ন মিম হোক, বিভিন্ন বক্তব্য হোক, বিভিন্ন গান হোক, বিভিন্ন কার্টুন হোক, সেই সব কিছুর মধ্যে থেকে আমাদের ভারতবর্ষের জেনজিরা যে বেস্ট, সেটা আমরা জাস্ট প্রমাণ পেয়েছি। কারণ আমরা জানি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এই জেনজিদের আন্দোলনের জন্য। এবার এই জেনজিরা নতুন একটা স্লোগান নিয়ে এসেছেন। কি সেই স্লোগান? আসুন একবার শুনি। জেনজিরা বলছে যে জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলিম করতা হ্যায়। একদম সঠিক। আমাদের ভারতবর্ষের জেনজিরা এত বুদ্ধিমান যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে সত্যি গর্বিত করে। আর এই কথাটা যে এই যে জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলিম করতা হ্যায়, এই কথাটা একেবারে মানে সকালে সূর্য ওঠা বা সন্ধ্যাবেলা চাঁদ ওঠার মতন সত্যি। কারণ আমরা জানি যে বিজেপির কাছে আসলে এই হিন্দু মুসলিম করা ছাড়া বা ধর্মের বিষ ছড়ানো ছাড়া আর কোনো রাজনীতি নেই। ভারতবর্ষের যে চিরাচরিত রাজনীতি, মানে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে, কিছুটা পিছিয়ে পড়া দেশ হিসেবে যে রাজনীতিটা ভারতবর্ষে অ্যাকচুয়ালি দরকার বা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে রুটি কাপড়া আর মাকানের রাজনীতি, অর্থাৎ আমাদের বামপন্থীদের ভাষায় খাদ্য বস্ত্র বাসস্থানের রাজনীতি। কিন্তু বিজেপি এই রাজনীতিটা কখনো করেনি বা করতে পারেনি, কারণ সুযোগই পায়নি। ওদের কাছে মানে ওদের যে ইতিহাস, বিজেপির যে ইতিহাস, সেটা শুরু থেকেই আমরা যদি দেখি, সেটা আরএসএস হোক, সেটা হিন্দু মহাসভা হোক, সেটা জনসংঘ হোক, মানে ওদের রাজনীতিটাই এতটা কলুষিত যে ওরা মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য লড়াই নীতিগতভাবেই করতে পারবে না। আর সেই কারণের জন্য কি করতে হয়েছে? সেই কারণের জন্য ওদেরকে ধর্মকে আঁকড়ে ধরতে হয়েছে। ধর্ম ছাড়া ওদের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা, ক্ষমতায় আসা এবং ক্ষমতাকে ধরে রাখার আর কোনো অবলম্বন যে নেই, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের জেনজিরা বুঝে গেছে। তবে এই আরএসএস এর কাছে বা এই বিজেপির কাছে যেমন ধর্মকে আঁকড়ে ধরা ছাড়া আর কোনো অবলম্বন নেই, তেমন একই সঙ্গে এদের ধর্মের প্রতি যে বক্তব্য বা যে নিষ্ঠা আর কি, মানে দেখানো যে নিষ্ঠা, সেগুলোতেও কিন্তু ওরা সৎ নয়। মানে ওরা যে হিন্দুত্বের রাজনীতির কথা বলে, সেই হিন্দুত্বের রাজনীতিতে বা হিন্দুত্বে ওরা একেবারেই সৎ নয়, অসৎ। আবার ওরা যে মুসলিম বিদ্বেষটা দেখায়, সেই মুসলিম বিদ্বেষের প্রতিও ওরা সৎ নয়, সেখানেও ওরা অসৎ। কিরকম? আমরা যদি একটুখানি ওদের হিন্দুত্ববাদী রাজনীতি দেখি, তাহলে দেখবো যে ওরা কিন্তু ওদের এই হিন্দুত্ববাদী রাজনীতিতে এক ফোঁটাও সৎ নয়। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে 2024 সালের রাম মন্দির। ওরা ওদের হিন্দুত্বের প্রমাণ দেওয়ার জন্য, হিন্দুত্বের ধ্বজা ওড়ানোর জন্য তো রাম মন্দির তৈরি করেছিল, অথচ সেই বিজেপির লোকরা, সেই ট্রাস্টেড লোকরাই রাম মন্দির থেকে কোটি কোটি টাকা লুট করেছে। অর্থাৎ ওরা যে অপবাদটা এতদিন মোগলদের দিচ্ছিল, মোগলরা মন্দির ভেঙেছে লুট করার জন্য, তাহলে আমরা বলতেই পারি যে বিজেপি আসলে মন্দির গড়েছে মন্দির লুট করার জন্য। এটা তো একেবারে নতুন, মানে হাতে গরম তথ্য দিচ্ছি। এছাড়াও পুরনো তথ্য যদি আমরা দেখি, 1990 সালে যখন মন্ডল কমিশন লাগু করার কথা বলা হয়েছিল, সেই সময় এই বিজেপি কিন্তু গোটা দেশ জুড়ে আগুন জ্বালিয়েছিল। কেন না, নিম্নবর্ণের মানুষরা কেন বেশি সুবিধা পাবে, অর্থাৎ যে নিম্নবর্ণের মানুষ তারা আসলে হিন্দু, তারা কেন বেশি সুবিধা পাবে, তার জন্য গোটা দেশ জুড়ে ওরা আগুন জ্বালিয়েছিল। তাহলে ওরা যদি সত্যি সত্যি শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতি করে এবং হিন্দুদের প্রতি এতটা একনিষ্ঠ হয়, তাহলে হিন্দুরা বেশি সুবিধা পাবে, তার জন্য কেন গোটা দেশ জুড়ে আগুন জ্বালাবে? আপনারাই ভেবে দেখুন।
এছাড়াও আমরা যদি উত্তরপ্রদেশের অবস্থা এই মুহূর্তে দেখি, সেখানে প্রত্যেক দিন দলিত মহিলারা ধর্ষিতা হচ্ছেন, দলিত পুরুষরা খুন হচ্ছেন। এই দলিতরা তো হিন্দু, এই দলিতরা তো মুসলমান নয়। তাহলে আরএসএস বা বিজেপির এই দলিতদের প্রতি এতটুকু প্রাণ কাঁদে না কেন? তার কারণ হচ্ছে ওরা ওদের হিন্দুত্বে একেবারেই সৎ নয়। আর তার থেকেও বড় প্রমাণ যদি চান সেটাও দিতে পারি, সেটা হচ্ছে যে একেবারে স্বাধীনতার ঠিক পরে পরে মহাত্মা গান্ধীর হত্যার পর, যে হত্যা করেছিল নাথুরাম গডসে, সেই হত্যার পর ওদের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা এই নামটাই বদলে দিল। কেন না, তখন ভদ্রলোক বুঝেছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে হিন্দুত্বের বাবল, সেটা ভারতবর্ষের মানুষ আর গিলছে না, কারণ যেহেতু মহাত্মা গান্ধীকে খুন করেছে ওদের দলের লোক, তাই হিন্দু মহাসভার নাম বদলে জনসংঘ করে দিল। এখন আপনারাই ভাবুন, কেউ যদি হিন্দুত্বের প্রতি এতটা ডেডিকেটেড হয়, কেউ যদি শুধুমাত্র হিন্দুত্বের জন্য রাজনীতি করে, তাহলে সে কি এই হিন্দুত্বের জন্য তৈরি করা দল, যে দলটার নামই দেওয়া হয়েছিল হিন্দু মহাসভা, সেটাকে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য, শুধুমাত্র নিজেদের কাজে লাগানোর জন্য বদলে দেবে? এটা কি হতে পারে? তার মানে এদের এই যে হিন্দুত্বের প্রতি ভালোবাসা যেটা ওরা দেখায়, ওরা সেটাকে নিয়ে সৎ নয়। আবার একই সঙ্গে ওদের এই যে মুসলিম বিদ্বেষ, ওরা যে সব সময় প্রতি মুহূর্তে যে একটা মুসলিম বিদ্বেষ দেখায়, রামনবমীতে মসজিদে গিয়ে নাচে, তো ওরা কিন্তু এই মুসলিম বিদ্বেষের প্রতিও একেবারেই সৎ নয়। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে ওদেরই নেতা সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই ভদ্রলোক রীতিমতো মুসলিম লীগের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশের সরকার গড়েছিল, অর্থমন্ত্রী হয়েছিল। তো আপনারাই ভাবুন, আপনাদের যদি ভিতর থেকে কারোর প্রতি ঘৃণা হয়, এত বিদ্বেষ হয়, আপনারা যদি রাজনীতিটাই করেন একটা নির্দিষ্ট ধর্মের বিপক্ষে দাঁড়িয়ে, তাহলে সেই ধর্মের লোকজনের সঙ্গে আপনি পারবেন জোট বাঁধতে? নিশ্চয়ই পারবেন না। তো তার মানে ওদের এই যে ঘৃণাটা, মুসলিম বিদ্বেষটা, ওরা সেটার প্রতিও সৎ নয়। অর্থাৎ ওরা না হিন্দুত্বকে ভালোবাসার প্রতি সৎ, না মুসলিম বিদ্বেষের প্রতি সৎ। ওরা আসলে কোনো বিষয়টার প্রতি সৎ নয়, শুধুমাত্র ধর্মের বিষ ছড়িয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকা ছাড়া আরএসএস বিজেপি আর কোনো বিষয়েই সৎ নয়। আর ওরা এই ধর্মের কাঁটাটাকে ব্যবহার করে শুধুমাত্র মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্য, শুধুমাত্র একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার জন্য। আর এই ঘটনা কোনো নতুন ইতিহাস লিখছে না, এই ইতিহাস বহু পুরনো। আমরা জানি যে ট্রেড ইউনিয়ন, ভারতবর্ষে ট্রেড ইউনিয়নের জন্ম হয়েছিল মহারাষ্ট্রে। সবার প্রথম 1884 সালে কটন মিল দিয়ে এই ট্রেড ইউনিয়নের জন্ম, কিন্তু তখন একটা ছোটখাটো সংগঠন ছিল আর কি, কেন্দ্রীয়ভাবে কিছু হয়নি। পরবর্তীতে 1926 সালে এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তৈরি হয় মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রে যখন ট্রেড ইউনিয়ন তৈরি হলো, তখন শ্রমিকরা একজোট হলেন। তো শ্রমিকরা যখন একজোট হলেন, তখন হিন্দু মুসলিম এই সমস্ত বিভেদ সমস্ত কিছু মুছে গেল, এবং তারা নিজেদের দাবি আদায়ের জন্য সরকার পক্ষের, মালিক পক্ষের উপরে চাপ সৃষ্টি করলেন, যাতে শ্রমিকের যে সমস্ত অধিকার রয়েছে তারা সেটা পেতে পারেন, যাতে শ্রমিককে আর ঠকানো না যায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস বিজেপি, যারা সব সময় অত্যাচারীর পক্ষে, যারা সব সময় বুর্জোয়া পুঁজিপতিদের পক্ষে, যারা সব সময় শ্রমিকদের ওপর অত্যাচারের পক্ষে, শ্রমিকদেরকে শোষণের পক্ষে, তারা কি করলো? তারা এই যে শ্রমিক ঐক্য, এই যে হিন্দু মুসলিম ধর্মের বিভেদ ভুলে একজোট হয়ে দাবি আদায়ের লড়াই, সেটাকে ভাঙলো। কিভাবে ভাঙলো? 1966-তে তৈরি হলো শিবসেনা। যে শিবসেনা একটা আঞ্চলিক দল হয়ে শুধুমাত্র নিজেদের জাতিসত্তার কথা বলতে শুরু করলো, এবং এই জাতিসত্তার ভিত্তিতে মানুষে মানুষে প্রথমে বিভেদ ঘটালো, তারপর ধর্মের খেলা শুরু করলো, ধর্মের রাজনীতি শুরু করলো, এবং আরএসএস এর সঙ্গে জোট বাঁধলো। যে কাজটা সাম্প্রতিককালে বাংলা পক্ষ এতদিন করতো, তারপরে গর্গ চ্যাটার্জির জেল হওয়ার পরে এখন বাংলা পক্ষের কি কন্ডিশন আমি আর জানি না, কারণ এখন আর ওদেরকে আমরা রাস্তাঘাটে দেখতে পাই না। তো বাংলা পক্ষ সেম, এই যে বাঙালি জাতিসত্তা, তার ধোঁয়া তুলে এই যে মানুষে মানুষে বিভেদ ঘটানো, এটাই আসলে আরএসএস বিজেপি তৃণমূল কংগ্রেস যাই বলুন না কেন, এই প্রত্যেকটা ডানপন্থী সংগঠনের, প্রত্যেকটা ডানপন্থী রাজনৈতিক দলের এই একটাই মাত্র এজেন্ডা, কারোর তীব্র, কারোর একটু ফিকে। আরএসএস বিজেপির একেবারে তীব্র, আর মমতা ব্যানার্জির ছিল একটুখানি ফিকে। কিন্তু এদের কাজ সবসময় ধর্মের বিষ ছড়িয়ে, ধর্মের বাবল উড়িয়ে আসলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা, এবং মানুষ যাতে জোট বেঁধে নিজেদের দাবি আদায়ের কথা বলতেই
করতেই না পারে, তারা যাতে সবসময় ধর্মের মধ্যেই মেতে থাকে এবং একে অপরকে শত্রু বলে মনে করে, সেই পরিস্থিতিটা তৈরি করা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জেনজিরা, যারা আমাদেরকে সাম্প্রতিককালে সত্যিই গর্বিত করেছে, তাদের আন্দোলন ছিল দেখার মতন। আর এই বয়সে এই মানসিক জোর, এই তীব্র রাজনৈতিক সচেতনতা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে। তো সেই জেনজিরা এখন আবারও নতুন করে নতুন স্লোগান এনেছে, এবং যে স্লোগান তারা এনেছে সেটা কিন্তু একেবারে সঠিক, এবং এদের রাজনৈতিক চেতনা, মানে এই জেনজির যে রাজনৈতিক চেতনা একদম সঠিক পথে চলছে, সেটা অন্ততপক্ষে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে যে রাজনৈতিক স্লোগান, সেটা শুনলেই আমরা বুঝতে পারি।